সন্ধে এখন 6:30। সারাটা দিন মুষলধারে বৃষ্টি হওয়ার পর এখন যেন খানিক বিরতি। আজ আকাশটা যেন নববধূর সাজে সজ্জিত, তার রূপের ছটায় চোখ ফেরানো দায়। আর ওই যে বললাম, সারাটা দিন মুষলধারে বৃষ্টি হয়েছে, আর তার ফলেই এই দশা। নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে শুক্রবার, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সন্ধে 7টা, আর আমি আমার রান্নাঘরে এসেছি রাতের রান্না বান্নার তোড়জোড় করতে। আর যেহেতু শুক্রবার আমরা নিরামিষ খাই, তাই আজকে সব নিরামিষই রান্নাবান্না দুপুরেও হয়েছে আর এখনও হবে। মানুষের মন কখন কি ইচ্ছে হয় বলা মুশকিল। বরমশাই এসে বলল, আগে ট্রেনে করে যখন কোথাও যেতাম তখন খাবার হিসেবে লুচি আলু ভাজা সঙ্গে নিয়ে যেতাম। আজ ঠিক সেই রকমের লুচি আলু ভাজাই খেতে ইচ্ছে করছে। তো যখন ইচ্ছে করছে আর কি করার, তার ইচ্ছে তো পূরণ করতেই হয়। ভালো বউটির মতো আমিও রান্নাঘরে চলে এসেছি তার আজকের ইচ্ছে পূরণ করতে। তো কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়নটা একটু ভাজা ভাজা হলে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে একটু ভাজা ভাজা করে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে রাখলেই তৈরি। নিরামিষের দিন তাই পেঁয়াজ কুচি ব্যবহার করিনি। এইরকম কুচি আলু ভাজায় পেঁয়াজ কুচি দিলে খেতে আর একটু ভালো লাগে, তবে কালো জিরের পরিমাণটা একটু বেশি দিলে সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু লুচির সাথে পরিবেশন করব, তাই আমি একটু মিষ্টি দিয়েছিলাম। এই আলু ভাজাটাই যদি ভাতের সাথে খাওয়া হয় সেক্ষেত্রে মিষ্টিটা না দিলেও হয়। তবে শুধু লুচি আর আলু ভাজায় তাকে খাওয়াইনি, একটু ছোলার ডালও করেছিলাম, কিন্তু ডালটা একটু গন্ডগোল হয়ে গেছে আজকে, জানো তো। মানে লুচির সাথে ডাল একটু ঘন ঘনই ভালো লাগে, কিন্তু আমার ডালটা আজকে একটু পাতলা হয়ে গেছে, জলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে। বাকি সব ঠিকই আছে, কিন্তু ওই যে একটু পাতলা মতো হয়ে গেল। সবগুলো লুচি ফুলে উঠেছিল, কিন্তু খাবারটা খানিক পরে পরিবেশন করছি, তাই লুচিগুলো একটু এই অবস্থা। জানো তো, এই মিষ্টি কুমড়ো আমার প্রিয় সবজিগুলোর মধ্যে একটা। এই মিষ্টি কুমড়ো আমি সব রকমভাবেই খেতে পারি, ভাজা, সেদ্ধ, তরকারি, এমনকি মাছের ঝোলেও। ওই যে দেখলে লুচি, আলু ভাজা, ছোলার ডাল রান্না করেছি, সেটা কিন্তু ওদের জন্য, আমার জন্য নয়। কারণ আমার আজকে এই মিষ্টি কুমড়ো সেদ্ধই খেতে ইচ্ছে করছে। ওদিকে গ্যাসে দেখো আমার জন্য অল্প একটু ভাতও বসিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি। শুধু মিষ্টি কুমড়ো সেদ্ধ দেবো না, এর সাথে একটা আলুও সেদ্ধ দেবো। সবার ইচ্ছে অনিচ্ছের খেয়াল যখন আমরা রাখি, তখন আমরা নিজেদের ইচ্ছে অনিচ্ছের খেয়ালটা কেন রাখবো না? আজকে আমার লুচি, আলু ভাজা ওগুলো খেতে একদম ইচ্ছে করছিল না। আমার ইচ্ছে করছিল একটু গরম গরম সেদ্ধ ভাত খেতে, তবে সেটাও এই মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা যখন কিনে এনেছিল, দেখে ভাবলাম ভেতরটা কাঁচা টাচাই হবে কিনা, কিন্তু কেটে দেখছি যে না, বেশ সুন্দর, একদম পেকে লাল হয়ে রয়েছে। মিষ্টি কুমড়োর ভেতরে এই যে বীজগুলো, এগুলো যেন তো ভাজা খাওয়া যায়। প্রথমে বীজগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ওই উপরে যে একটা পিছলে পিছলে ভাব আছে সেটা চলে যাবে। তারপর ভালো করে রোদে শুকিয়ে একদম কড়কড়ে করে নিতে হবে। তারপরে আর কি, ওই গরম তেলের মধ্যে ভেজে তুলতে হবে। অনেকটা বাদামের মতো লাগে খেতে। ওই যে বাদাম ভাজা আমরা খাই না তেলে ভেজে, ঠিক সেরকমই লাগে। আগে যখন ছোট ছিলাম, মা এগুলো ভেজে দিত আর বাটিতে করে কটকট করে খেতাম, খুব ভালো লাগতো। আর এরকম তো 2-4টে থাকতো না। মিষ্টি কুমড়ো যখনই বাড়িতে আসতো, বীজগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ওই কৌটোতে ভরে রেখে দিত, আর তারপরে যখন খাওয়ার হতো এরকম ভেজে ভেজে দিত। আমি শুধু আমার পরিমাণে সেদ্ধ বানাচ্ছি। প্রেসারে মিষ্টি কুমড়ো আর আলুটা নিয়েছি। শুধু মিষ্টি কুমড়ো সেদ্ধ না, একটু জল জলে হয়, আলু দিলে তার মধ্যে একটা মাখো মাখো ভাব আসে। আচ্ছা, সেদ্ধটা হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির মধ্যে এইভাবে রেখে দিয়েছি। এতে এর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা বেরিয়ে যাবে, তার ফলে মাখাটা ভালো হবে। আর আমি যেহেতু ঝাল খেতে একটু ভালোবাসি, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি রয়েছে। সাথে একটু নুন নিয়ে নিলাম। এবার সেদ্ধটা ভালো করে মেখে নেব। এই সেদ্ধটা মাখার সময় একটু পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে যদি মাখা হয়, তাহলে এর স্বাদটা আরও বেড়ে যায়। তখন আর সেদ্ধ ঠিক বলা চলে না, তখন এটাকে ভর্তা বলতে হয়। কিন্তু আজকে ওই যেহেতু আমাদের নিরামিষ, সেজন্য এটা আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখছি। পরে এর মধ্যে একটু বাটার নিয়ে নেব। যদিও বাটারের থেকে ঘিটা আমার বেশি প্রিয়, ঘিয়ের গন্ধটাই সেদ্ধতে বেশি ভালো লাগে, কিন্তু ঘিটা আজকে বাড়ন্ত, সেই কারণে একটু বাটার নিয়ে নেব। সেটা তো খারাপ লাগে না, ভালোই লাগে।
1 চা চামচ মতো বাটার নিয়ে নিলাম সেদ্ধতে। বাটারটা একটু জমে আছে, তো সেদ্ধটা মাখতে মাখতে না একটু ঠান্ডাই হয়ে গেছে, তাই বাটারটা ওখানে ঠিক গলবে না। এই যে গরম ভাতটা, এর উপরে বাটারটা নিয়ে নেব, তাহলে গরমের মধ্যে বাটারটা মেল্ট হয়ে যাবে। সাথে নিয়ে নিলাম পাঁপড় ভাজা। আমিষের দিন হলে হয়তো একটা ডিমের অমলেট করে নিতাম। আজকে রাতে আমার বাড়িতে এই খাবারগুলো মনের ইচ্ছে অনুযায়ী তৈরি হয়েছে। আজ শনিবার, একটা নতুন সকাল, নতুন দিনের শুরু। রান্নাবান্না সব সেরে নিয়েছি, এখন আমি আমার ব্রেকফাস্ট করব। তো আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি মুড়ি আর তার সাথে মিষ্টি দই। মুড়ির সাথে সাধারণত টক দই খাওয়া হয়, ওই একটু চিনি অথবা গুড় দিয়ে, কিন্তু আজকে আমি এই মিষ্টি দই দিয়ে মুড়ি খাচ্ছি। আর বিশ্বাস করো, খেতে কিন্তু মন্দ লাগছে না, ওই একই লাগছে খেতে। আজকেও আমার নিরামিষ, তবে ওদের জন্য মাছের ঝোল রান্না করেছি। পরপর 2 দিন ওরা নিরামিষ খেতে পারে না, কিন্তু আমি শনিবারটা নিরামিষই খাই। আর আজকে বাইরের আকাশটা তোমাদেরকে দেখাই। শরতের নীল আকাশে পেঁচা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। ওই যে ছোটবেলার বইতে গল্প বা কবিতার বর্ণনায় হুবহু মিলে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে এঁকে রেখেছে। কলিং বেল বেজে উঠল, কে এলো চলো দেখি। শরতের প্রকৃতির অপরূপ দেখতে দেখতে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি। একটা পার্সেল দিয়ে গেছে, ছেলে নিয়ে এসেছে। কি আছে এর ভেতর তোমাদেরকে পরে দেখাবো। সকালে রান্নাবান্নার পর যা যা রান্নার বাসন কোসন বেরায় সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে আবার তো খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, তো টুকটুক করে আবার বাসন জমা হয়ে যায়, সেগুলোই এখন মেজে ধুয়ে সিঙ্কটা খালি করে নেব। খুব বেশি বাসন সিঙ্কে একসাথে আমি জমাই না, ওই রান্নাবান্নার সময় তো বাসনের পরিমাণটা বেশি হয়ে যায়, তারপর থেকে আর বেশি বাসন একসাথে মাজি না। ওই টুকটুক করে বাসন জমতে থাকে আর টুকটুক করে আমি মাজতে থাকি। একসাথে অনেক বাসন জমা হয়ে গেলে তখন মাজতে যেরকম কষ্ট হয়, তেমনই সেটা দেখেও ভয় লাগে। তাই অত কষ্ট ভয়ের মধ্যে আমি যেতে চাই না, বাসন জমতে জমতেই আমি মাজতে শুরু করি। আর প্রতিবার বাসন মেজে ধোয়ার পর স্কচ ব্রাইট বা স্পঞ্জ যাই বলো না কেন, সেটাও ভালো করে ধুয়ে রেখে দিই, যাতে তার মধ্যে কোনো ক্ষতিকারক জীবাণু বা ব্যাকটেরিয়া না জন্মায়। আর 2-1 দিন পর পর গরম জলে ভালো করে ফুটিয়ে নিই। ওদিকে সব কাজবাজ কমপ্লিট, এবার স্নানে যাব, কিন্তু তার আগে নিজের স্কিনটাকেও তো কেয়ার করতে হবে নাকি। প্রতিদিন স্নানের আগে নিয়মিত রূপচর্চা আমার রুটিনের মধ্যেই পড়ে, তবে অবশ্যই সেগুলো সবই ঘরোয়াই থাকে। আজ যেমন একটু টক দই, তার সাথে কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে প্রথমে ভালো করে সেটা মিশিয়ে, অথবা বলতে পারো ভালো করে ফেটিয়ে নিয়েছি। প্রায় 1 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেব, এতে দইটা না অনেকটা ক্রিমি টেক্সচারে চলে আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ময়দা। আটা নয় কিন্তু, এখানে ময়দাই ব্যবহার করতে হবে। আর তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে, ঠিক আগের মতনই আরেকবার ফেটিয়ে নিতে হবে, যাতে একটুও ডালা না থাকে, একদম স্মুথ তৈরি হয়ে যায়। দেখো ঠিক এইরকম। টাইট করে উঁচু করে চুলটাকে আগে বেঁধে নিলাম, যাতে মুখের সামনে এসে বিরক্ত না করে। আর অবশ্যই পরিষ্কার জলে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর টক দই, লেবু এবং ময়দার যে মিশ্রণটা তৈরি করেছি, সেটা মুখে ঠিক এইভাবে প্রলেপের মতো ব্যবহার করব, মানে যেটাকে ওই ফেস মাস্ক লাগানো বলে, ঠিক সেই রকমই। এটা মুখের মধ্যে দিয়ে কোনো ম্যাসাজ বা স্ক্রাবারের মতো ঘষাঘষির কোনো প্রয়োজন নেই।
জাস্ট ফেস মাস্ক আমরা যেভাবে ব্যবহার করি সেরকম মুখের মধ্যে লাগিয়ে, শুধু মুখে নয়, গলায়, ঘাড়ে, এমনকি হাতেও লাগাতে পারো। তবে চোখের চারপাশটা বাদ রাখবে। আর মুখে লাগানোর পর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবে। তারপর পরিষ্কার ঠান্ডা জলে মুখ ভালো করে ধুয়ে নেবে। এই ফেস প্যাকটা আমাদের মুখের গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে। তাছাড়া মুখের ত্বক টান টান করতেও সাহায্য করে। অনেক সময় রোদে পুড়ে ত্বক কালচে হয়ে যায়, সেক্ষেত্রেও অনেকটাই উপকার পেতে পারো। তবে একটাই কথা বলবো, নিজের ত্বকে যে কোনো কিছু প্রথম ব্যবহার করার আগে অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নেবে। যদি দেখো 24 ঘন্টার মধ্যে সেখানে কোনো রিয়াকশন হচ্ছে না, তাহলে সেটা তুমি নিজের স্কিনে অনায়াসে লাগিয়ে নিতে পারো। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই লিখে জানিও। যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অন্তত করো। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেস প্যাক লাগানো হলো, এবার 15 থেকে 20 মিনিটের অপেক্ষা। শুকিয়ে গেলে আমি স্নানে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।